মাদ্দে আসলি বা আসল মাদ বা মৌলিক মাদ। তো মাদ শব্দের অর্থ হচ্ছে লম্বা করা, প্রলম্বিত করা। মাদের অক্ষর কয়টি? তিনটি। তিনটি। আলিফ, ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও, ইয়া। ইয়া। আলিফ কখন মাদ হয়? যখন আলিফের আগে শুরু জবর হয়। জবর থাকে। যেমন হা আলিফ জবর হা, এটা একটা মাদ। আর ওয়াও কখন মাদ হয়? যখন ওয়াসুকুনের ওয়াও সাকিন ওয়াসুকুনের তার আগে পেশ পেশ হয়। হয়, এটা হচ্ছে ওয়াও মাদ। আর যখন ইয়া ইয়েস। সাকিন তার আগে জের হয় তখন হলো ইয়া মাদ। তার মানে জবরের সাথে আলিফের একটা সম্পর্ক আছে। পেশের সাথে কার সম্পর্ক? ওয়াও। ওয়াও। আর জেরের সাথে ইয়ার সম্পর্ক। তা এইটাকে যেহেতু আলিফকে কেন্দ্র করে এই মাদ, এই জন্য আমরা এটার নাম বলবো আলিফ মাদ। আলিফ নদ। এইটা হলো ওয়াওকে কেন্দ্র করে, এই জন্য এটার নাম হবে ওয়াও ওয়াও মাদ। মাদ। আর এইটা হলো ইয়াকে কেন্দ্র করে, যার জন্য এটার নাম হবে ইয়া মাদ। সবসময় মনে রাখবেন, যখনই আপনি দেখতে পাবেন ওয়াও সাকিন, তখন মনের মধ্যে একটা জিনিস আনবেন। তখন মনের মধ্যে আনবেন যে নিশ্চয় এখানে মাদের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তো ওয়াও সাকিন দেখলে যখন মাদের কথা ভাববেন, এটা কনফার্ম হবেন কিভাবে? ওয়াও সাকিনের আগে দেখবেন পেশ আছে কিনা। ওয়াও সাকিনের আগে পেশ। পেশ আছে কিনা, এটা দেখে কনফার্ম হতে হবে যে এখানে ওয়াও মাদ হলো কিনা। আবার যখন ইয়া সাকিন পাবেন কোথাও, তখন দেখবেন তার আগে জের আছে কিনা। যখনই জের দেখবেন তখন এটা ইয়া মাদ হবে। এটা কেন বললাম? তার কারণ হলো ওয়াও সাকিনের আগে কিন্তু সাধারণত জের থাকে না। সাধারণত ওয়াও সাকিনের আগে হয় জবর থাকবে, নাইলে পেশ থাকবে। ওয়াও সাকিনের আগে হয় জবর নইলে পেশ। পেশ। তো যখনই পেশ থাকবে তখন মাদ হবে, আর যখন জবর থাকবে তখন কি হবে সেটা আমরা পরে জানবো ইনশাল্লাহ। তখনও কিছু একটা হবে। আবার ঠিক একইভাবে ইয়া সাকিনের আগে যখন জের হবে তখন তো মাদ হবে, কিন্তু ইয়া সাকিনের আগে জবর হতে পারে, তখন অন্য কিছু হবে। আবার ওয়াও সাকিন ইয়া সাকিনের পূর্বে কিন্তু সাধারণত পেশ হয় না। এরকম কিছু ব্যাপার আছে, ওয়াও সাকিনের আগে যেমন জের হয় না সাধারণত, ওইরকম ইয়া সাকিনের আগে কিন্তু পেশও হয় না সাধারণত। আর যখনই আলিফ দেখবেন খালি, তখন আর অন্য কিছু দেখার দরকার হবে না। তখন এই আলিফটা আসলে মাদি হবে। এর আগে আর অন্য কিছু থাকবে না, জেরও থাকবে না, পেশও থাকবে না। যখনই দেখবেন আলিফটা খালি, তখন তার আগে জবরই থাকবে। এটা একটা এক্সেপশনাল। কিন্তু ওয়াও সাকিনের আগে কিন্তু জবরও হতে পারে, পেশও হতে পারে। পেশ হলে মাদ, জবর হলে পরে। ইয়া সাকিনের আগে জের হলে ইয়া মাদ। এটা হচ্ছে এই তিনটাকে বলি আমরা মাদ আসলি বা বেসিক মাদ। এখন এই যে যে আলিফ মাদ, এটার সংক্ষিপ্ত আমরা কি বলেছিলাম? খাড়া জবর। ওয়াও মাদের সংক্ষিপ্তকে কি বলেছিলাম? উল্টা পেশ। আর ইয়া মাদের সংক্ষিপ্তকে আমরা কি বলেছিলাম? খাড়া জের। কারণ সংক্ষিপ্ত কেন বলি? দেখেন এখানে যখন আলিফ মাদ হয় তখন অক্ষর কয়টা হয়? দুইটা। ওয়াও মাদ হলে অক্ষর কয়টা? দুইটা। ইয়া মাদ হলে অক্ষর দুইটা। আর খাড়া জবর হলে অক্ষর কয়টা? একটা। উল্টা পেশ হলে একটাই। খাড়া জের হলেও একটাই। উচ্চারণ কিন্তু একই। উচ্চারণ একই। আমি যদি এখানে বলি হা, তাহলে আপনি কি বলতে পারবেন যে আমি কি হা আলিফ জবর হা বললাম, না হা খাড়া জবর হা বললাম? হ্যাঁ, কি বললাম বুঝবেন কিভাবে? বোঝার কোনো উপায় নাই, কিন্তু একই মাদ। আমি যদি হু বলি, তাহলে আমি কি হা অপেশ হু বলেছি না হা উল্টা পেশ হু বলেছি, এটা বোঝার কোনো উপায় আছে? এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। আমি যদি হি বলি, তাহলেও কিন্তু এইটাও হতে পারে, এটাও হতে পারে। আপনারা সবাইকে আমার কথা বুঝেছেন? তার মানে হ্যাঁ, এটা হচ্ছে আলিফ মাদের সংক্ষিপ্ত হলো খাড়া জবর, ওয়াও মাদের সংক্ষিপ্ত হলো উল্টা পেশ, ইয়া মাদের সংক্ষিপ্ত হলো কি?
ইয়ামাদের সংক্ষিপ্ত হলো খাড়া জের, ঠিক না? ইয়ামাদের সংক্ষিপ্ত কি? খাড়া জের। এইগুলোকে আমরা একত্রে কি বলি? মাদ্দে আসলি বলি। এখন আমরা চলে যাব, এইগুলোকে মাদ্দে আসলি বা বেসিক মাদ বলি। আর এরপরে আমরা চলে যাব কি? সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদ আমরা চলে যাব, সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদ হতে হলে মাদ্দে আসলি কিন্তু আগেই হতে হবে। সেকেন্ডারি মাদ হতে হলে কি আগে হতে হবে? মাদ্দে আসলি আগে হতে হবে। দেখেন এবার, মাদ্দে আসলির পরে হচ্ছে মাদ্দে, এগুলোকে আমরা বলি শাখা মাদ, সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদকে আমরা কি বলবো? শাখা মাদ। শাখা মাদ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। মাদ্দে মুত্তাসিল যেটা, সেটা হলো 4 আলিফ মাদ। মাদ্দে মুনফাসিল 3 আলিফ, মাদ্দে লাজিম 4 আলিফ। এখন আমরা চলে যাব মাদ্দে মুত্তাসিল কাকে বলে, কিভাবে বুঝবো যেটা মাদ্দে মুত্তাসিল। প্রথমে আমরা জানবো মুত্তাসিল অর্থ কি। মুত্তাসিল অর্থ মনে রাখতে পারলেই আপনি মনে রাখতে পারবেন। মুত্তাসিল অর্থই হলো অ্যাটাচ। মুত্তাসিল অর্থ কি? অ্যাটাচ মানে হলো সংযুক্ত। মুত্তাসিল অর্থ হলো অ্যাটাচ। এখন একটা প্রশ্ন আসে যে কার সাথে কে অ্যাটাচ? আমরা কিন্তু একটা পরিভাষা ব্যবহার করি সম্পর্কের ক্ষেত্রে, যে একটা হচ্ছে ডিটাচ আর একটা কি বলি? অ্যাটাচ। যদি কারোর সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হয় তখন আমরা বলি কিন্তু যে তার সাথে আমাদের সম্পর্ক একটু ডিটাচ হয়ে আছে, তাই বলি না? খালিদ ভাই, খালিদ ভাই কি আছেন নাকি বের হয়ে গেছেন? আছে উস্তাদ। আচ্ছা, তো আমরা যদি সম্পর্কটা একটু, সম্পর্কের মধ্যে যদি দূরত্ব তৈরি হয় তখন আমরা কি বলি? ডিটাচ। ডিটাচ বলি। আর যদি সম্পর্ক যদি কাছাকাছি হয় তাহলে আমরা কি বলি? অ্যাটাচ। অ্যাটাচ বলি না, যে ওদের সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট আছে। তা ওইরকম এই মুত্তাসিল অর্থ হলো অ্যাটাচ আর মুনফাসিল অর্থ হলো ডিটাচ। এখন কি অ্যাটাচ এবং কি ডিটাচ? আসলে এখানে অ্যাটাচ হলো হামজা, ডিটাচও কিন্তু হামজা। এটা মনে রাখতে হবে। তাহলে অ্যাটাচটা কি? হামজা, ডিটাচও হামজা। তাহলে হামজার সাথে কার অ্যাটাচমেন্ট? মাদ্দে আসলির। মাদ্দে আসলির যদি অ্যাটাচমেন্ট থাকে হামজার, তাহলে মুত্তাসিল। যেমন দেখেন এখানে, এখানে কিন্তু দেখেন এটা একটা শব্দ, এটা বোঝা যাচ্ছে না একটা শব্দ? দেখেন কোনো স্পেস নাই তেমন। আমরা যা একটা শব্দ, হ্যাঁ হ্যাঁ যা। তো এখানে কিন্তু দেখেন যাটা কিন্তু আলিফ মাদ, তার পাশে কি আছে? হামজা আছে না? মাদ্দা আসলির সাথে কি আছে? হামজা আছে। যা হামজাটা কিন্তু একই শব্দের মধ্যে আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর যদি কি থাকে? হামজা থাকে। একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর হামজা হামজা থাকলে সেটা হলো কি? মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। একই শব্দের মধ্যে মাদের পরে কি থাকবে? হামজা। হামজা। তাহলে সেটা মাদ্দে মুত্তাসিল হবে। একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে কি থাকবে? হামজা। হামজা। তাহলে সেটা হবে মুত্তাসিল। আমরা একটু উদাহরণে পরে যাচ্ছি। আমি মুনফাসিলটা একটু দেখাই, তাহলে দুইটার মধ্যে পার্থক্য সুবিধা হবে করতে। এইখানে দেখেন, এই যে ইয়াদা, এখানে কি মাদ আছে? প্রথমে এখানে কি মাদ আছে? ইয়াদা শব্দটার মধ্যে কি মাদ আছে? আলিফ মাদ। মধ্যে আসলি আলিফ মাদ, মাদ্দা আসলি, আলিফ মাদ। আলিফ মাদ আছে। এবার দেখেন এরপরে হামজাটা কি একই শব্দের মধ্যে আছে নাকি
পরবর্তী শব্দের শুরুতে আছে। এটা পরবর্তী শব্দ। পরবর্তী তার মানে পরবর্তী হামজাটা শব্দের কিন্তু শুরুতে। একই শব্দের মধ্যে নাই, তার মানে হামজাটা ডিটাচ। হামজাটা কিন্তু এখানে কি আছে দেখেন, স্পেস আছে এখানে, বড় আছে না? জি, তার মানে মাদ্দে আসলির সাথে হামজার সম্পর্কটা কেমন? ডিটাচ। ডিটাচ। তারা একে অপর থেকে ভিন্ন, অর্থাৎ একটা শব্দ শেষ হবে মাদ্দে আসলি দিয়ে। এটা একটু ভালো করে শুনবেন, একটা শব্দ শেষ হবে কি দিয়ে? মাদ্দে মাদ্দে আসলি। আসলি দিয়ে, আর দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে। তাহলে এদা মাদ্দে আসলি, আবি এখানে হামজা। আবি, আচ্ছা, এরপর হলো মা, কি মাদ? মাদ, আলিফ মাদ। আলিফ মাদ। আলিফ মাদ। আর হামজাটা কি একই শব্দে আছে না পরবর্তী শব্দের শুরুতে আছে? পরবর্তী শব্দের তার শুরুতে। মানে মাদ্দে আসলির সাথে হামজাটার অ্যাটাচমেন্ট নাই, এটা ডিটাচ হয়ে আছে। একইভাবে দেখেন ইন্না, কি মাদ? আলিফ মাদ। মধ্যে আলিফ আসলি মাদ। আলিফ মাদ। আলিফ মাদ। আর হামজাটা দেখেন পরবর্তী শব্দের শুরুতে, তার মানে হামজাটা ডিটাচ। মাদ্দে আসলি থেকে হামজাটা কি? ডিটাচ। এখন আমরা চলে যাব আবার পেছনে, মাদ্দে মুত্তাসিলটা আমরা দেখবো যে এটা কেমন অ্যাটাচ। যেমন আমরা পড়েছিলাম যা আ, এখানে দেখেন একই শব্দের মধ্যে মাদ্দে আসলি বা আলিফ মাদের সাথে সংযুক্ত হামজা, এই জন্য এটা মাদ্দে মুত্তাসিল বা চার আলিফ মাদ। একইভাবে ইয়াজিউ, এখানে দেখেন কি মাদ আছে মাঝখানে? ইয়ামাত। ইয়ামাদ, মাশাআল্লাহ। তাহলে ইয়ামাদের পরে কিন্তু দেখেন একই শব্দে হামজা আছে, তার মানে এটা মুত্তাসিল। তাহলে এখানে চার আলিফ মাদ হবে, এটা চার আলিফ মাদের চিহ্ন। এরপরে শাআ, এখানে কি মাদ্দে আসলি আলিফ মাদ, পরে কি আছে? সংযুক্ত হামজা, এটাও মাদ্দে মুত্তাসিল। ইয়াশাউ, এখানে কি মাদ আছে মাঝখানে? আলিফ মাদ বা মাদ্দে আসলি, তারপরে কি আছে একই শব্দে? হামজা আছে, তার মানে এটাও মাদ্দে মুত্তাসিল। তাহলে এখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু সংযুক্ত হামজা। আর এখন যদি আপনি দেখেন যদি মাদের চিহ্ন নাও থাকতো, তাও আপনি নিয়মের মধ্যে থাকলে এটা কি হবে দেখেন, আলিফ মাদের পর হামজা, মাদ্দে মুত্তাসিল, চিহ্ন নাই, কিন্তু আপনি কি করবেন? চার আলিফ মাদ করবেন। ইয়াশাউ ধরে নেন এখানেও চিহ্ন নাই, এখন আপনি কি দেখবেন যে মাদ্দে আসলির পরে হামজা আছে একই শব্দে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে হচ্ছে আলিফ মাদের সাথে হামজা, এখানে ইয়া মাদের সাথে হামজা, এখানে আবার আলিফ মাদের সাথে হামজা, এখানে আবার আলিফ মাদের সাথে হামজা। পরবর্তী স্লাইডে আমরা দেখি কি মাদের সাথে হামজা আছে, এখানেও আলিফ মাদের সাথে হামজা আছে। মাউন, সাওয়াউন, সাওয়াউনটা কি মাদ? এখানে কিন্তু ওয়াও দেখলে ওয়াও মাদ বলা যাবে না, তার কারণ আলিফ মাদ, কারণ ওয়াও সাকিন হতে হবে ওয়াও মাদ হতে হলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন আলাই, বলেন তো এখানে কয়টা মাদ আছে? এখানে দুইটা মাদ, একটা হচ্ছে খাড়া জবর, এই যে এটা মাদ্দে আসলি। আবার এখানে আলিফ মাদ, লাম আলিফ, আমরা যে বলি লাম আলিফ, লাম আলিফ মানে কি? লামের সাথে আলিফ, বুঝতে পেরেছেন? লাম আলিফ অর্থ কি? লামের সাথে, এটা হলো আলিফ। তাহলে এখানে আলিফ মাদের পরে হামজা। আবার এইখানে আছে ইবেতি ও, এখানেও একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে হামজা আছে। একইভাবে আসসামা, এখানে কি মাদের পরে হামজা? কি মাদের পরে হামজা? আসলির পরে মাদ্দে আসলি বা আলিফ মাদের পরে হামজা। এবার আমি জিজ্ঞেস করব, দেখি আউলিয়া, এখানে কয়টা মাদ আছে? আও, আওটা কি মাদ? এখানে এখানে কোনো মাদ নাই, কিন্তু ওয়াও সাকিন আমি বলেছি একটু আগে, কিন্তু ওয়াও সাকিন দেখলেই মাদের কথা মাথায় আনতে হবে, কিন্তু কনফার্ম হতে হবে কিভাবে? তার আগে পেশ থাকতে হবে, পেশ নাই, কিন্তু এখানে তো জবর আছে, তার মানে এটা মাদ হবে না, বুঝতে পেরেছেন? আউলিয়া, তার মানে এখানে আলিফ মাদের সাথে সংযুক্ত হামজা, আলিফ মাদের সাথে সংযুক্ত হামজা।
আবার এখানে দেখেন হা উলাই, এটাও কিন্তু কি আলিফ মাদের সাথে সংযুক্ত হামজা। উলাইকা, এখানে দেখেন খাড়া জবরের সাথে কি আছে সংযুক্ত হামজা। তার মানে একটা জিনিস এখানে কিন্তু আমরা জানলাম, সেটা হলো আমাদের আলিফ মাদের সাথেই হতে হবে হামজা, ওয়াও মাদের সাথেই হতে হবে হামজা, ইয়া মাদের সাথেই হতে হবে হামজা। বিষয়টা এমন না, খাড়া জবরের পরেও হামজা হতে পারে, খাড়া জেরের পরেও হামজা হতে পারে, আবার উল্টা পেশের পরেও হামজা হতে পারে। এই জিনিসটা তো বুঝলেন, যে এখানে দেখেন লামের উপরে কি আছে, খাড়া জবর। তা খাড়া জবর কিসের সংক্ষিপ্ত বলেন তো? এটা হচ্ছে আলিফ মাদের সংক্ষিপ্ত। আলিফ মদের আলিফ সংক্ষিপ্ত। মাদের সংক্ষিপ্ত, খাড়া জবরটা হলো আলিফ আলিফ মাদের আলিফ মদের সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত। বুঝতে পেরেছেন? এখন আরেকটা প্রশ্ন করব। আমি প্রথম দিকে বলেছিলাম যে এখানে দেখেন এই উলাইকার মধ্যে এখানে কোন অক্ষরটা উচ্চারিত হচ্ছে না? কটা কেন উচ্চারিত হচ্ছে না? ওর সঙ্গে কোনো হরকত নাই ওস্তাদ জি। হ্যাঁ, মাশাআল্লাহ, এখানে কোনো হরকত নাই। আমরা বলেছিলাম নো সাইন নো নো সাউন্ড, সাউন্ড। অর্থাৎ যে অক্ষরে কোনো সাইন নাই, হরকত নাই, সেখানে সে অক্ষরের উচ্চারণও নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন এখানে বলেন তো কি মাদের পরে হামজা আছে? ওয়াও মাত। ওয়াও মাদ। তাহলে এটা কি মাদ হবে টোটাল মিলে? এটা মাদ্দে মাদ্দে আসলি। আসলির পরে হামজা সরি, একই মাদ্দে শব্দে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। মধ্য মুত্তাসিল। মুত্তাসিল, হ্যাঁ। তাবু এখানে কি মাদ হবে? মুত্তাসিল। ওয়াও। মধ্য মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। কারণ কি ওয়াও মাদের পরে হামজা একই শব্দে। আচ্ছা, ইউদি এখানে কি মাদের পরে হামজা? ইয়া। ইয়া মাদের পরে হামজা, এই জন্য এটাও মাদ্দে মুত্তাসিল। কি মাদ? মধ্য মুত্তাসিল। ইয়ামাত। এটা ইয়া মাদের পরে সংযুক্ত হামজা, এটাও মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, এরপর আমরা চলে যাব ইয়াদা, এটা মুনফাসিল। তাহলে মুনফাসিল অর্থ কি? বিযুক্ত। বিযুক্ত। মুনফাসিল অর্থ হলো বিযুক্ত। যুক্ত। বুঝতে পেরেছেন? তাহলে ইয়াদা মাদ্দে আসলি বা আলিফ মাদ, আর হামজাটা কি ডিটাস। মাদ্দে আসলি থেকে হামজাটা ডিটাস, ডিটাচ। এই জন্য এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল হলে 3 আলিফ মাদ। সম্পর্কের মধ্যে যদি দূরত্ব হয়, তাহলে কি মাদের পরিমাণ কমবে না বাড়বে? কমবে। কমবে, ঠিক না? মাকে আমরা কিভাবে ডাকি বলেন তো? অনেক সময় কিন্তু এভাবে ডাকি, মা, লম্বা করি না মাকে ডাকার সময়। জি। যখন দূর থেকে, বা মনে করেন আপনার ছেলে পরীক্ষা এইচএসসি বা এসএসসি রেজাল্ট হবে 10 তারিখে মনে করেন, তখন গেটে ঢোকার আগেই ভালো রেজাল্ট হলে কি করবে, ছেলে দূর থেকে মা বলে ডাক দিবে, চিৎকার করবে। এখানে কি আবেগ, ভালোবাসা, সম্পর্কের একটা অবস্থা, ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন খালা, খালাকে কিভাবে ডাকবে বলেন তো? খালা শোনেও, খালা, এখানে কোনো মাদের কোনো ব্যবস্থা নাই কিন্তু। চাচা, চাচি, এখানে কিন্তু মানুষ অতটা কি করে না। এমনি আমার মতন করে বলছি, এগুলো কিন্তু এমনি জাস্ট একটু ফান আর কি। আপনি বাবাকে কিভাবে ডাকে বলেন? বাবা। বাবা, দূর থেকে ডাকবে কিন্তু। জাস্ট ওইরকম, যে হামজাটা যদি কাছাকাছি থাকে তাহলে মাদ হবে বেশি, হামজাটা যদি দূরে থাকে মাদ হবে কম। বুঝতে পেরেছেন? এটা কোনো বইয়ের কথা না, এটা জাস্ট একটু বললাম এখানে। জি বলেন। তাহলে এখানে আলিফ মাদের পরে হামজাটা দূরে, এই জন্য এটা মাদ্দে মুনফাসিল 3 আলিফ মাদ। মা আগনা, মাটা মাদ্দে আসলি, হামজাটা ডিটাস, এই জন্য এখানে কয় আলিফ মাদ হবে মাতে? 3 আলিফ মাদ, মাদ্দে মুনফাসিল। আমরা সূরা কাউসার পড়ি, ইন্না আ'তাইনাকা, ইন্না, কয় আলিফ মাদ? তিন। 3 আলিফ মাদ, কারণ হামজাটা মাদ্দা আসলি থেকে ডিটাস, হামজাটা মাদ্দা আসলি থেকে ডিটাস, এই জন্য এখানে 3 আলিফ মাদ হবে। এরপরে দেখি আরো উদাহরণ আছে কিনা।
ইয়া আইয়ুহা, এটাও মাদ্দে মুনফাসিল। লা আ'বুদু, ওই যে সূরা কাফিরুনের মধ্যে আছে লা, আলিফ মাদ। আর আ'বুদু হামজাটা কিন্তু ডিটাচ। জি ওয়ালা আনতুম, লা মাদ্দে মুনফাসিল, কারণ এখানেও আলিফ মাদ থেকে হামজা ডিটাচ। ওয়ালা আনা, এখানেও আলিফ মাদ থেকে হামজাটা ডিটাচ। যেটা আমরা আজকে দুইটা মাদি পড়বো। তাহলে আমরা পড়লাম মাদ্দে মুত্তাসিল কয় আলিফ মাদ? 4 আলিফ। 3 আলিফ। 4 আলিফ। আর মুত্তাসিল অর্থই হলো অ্যাটাচ। কি অ্যাটাচ? হামজা অ্যাটাচ। হামজা অ্যাটাচ কার সাথে? মাদ্দে আসলির সাথে। আসলির সাথে। সে মাদ্দে আসলি কি কি? আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জবর, খাড়া জের, খাড়া জের, উল্টা পেশ। উল্টা পেশ। আর মাদ্দে মুনফাসিল হচ্ছে ডিটাচ। কি ডিটাচ? হামজা ডিটাচ। কার থেকে ডিটাচ? মাদ্দে আসলি মাদ্দে থেকে আসলি। ডিটাচ। মাদ্দে আসলি কি? আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জবর, খাড়া জের, খাড়া উল্টা পেশ। উল্টা পেশ। তাহলে আমাদের কি আজকের পড়াতে কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রথম শব্দে হামজাটা থেকে তো সংযুক্ত মনে হচ্ছিল ইয়ার এটা ইয়ার পরে। হ্যাঁ, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। আমি মনে করেছিলাম যে কেউ করবে প্রশ্নটা। আসলে ইয়া শব্দটাকে বলা হয় হলো আহ্বান সূচক অব্যয়। আরবিতে বলে হরফে নিদা। যেমন আমরা মানুষকে ডাকি কি দিয়ে? হে। ইংরেজিতে বলে হাই, তাই বলি না? জি জি। আবার কখনো কখনো ও হে, ও ইজ দিয়ে বলি। তা আরবিতে যদি কখন কাউকে আহ্বান জানানো হয় তখন ইয়া আগে আনতে হয়। এরপরে আসলে সিলোটা এরকম ছিল মূলত ইয়া আইয়ুহা ছিল। খেয়াল করেন, ইয়া আইয়ুহা এভাবেই ছিল। কিন্তু এই যে ইয়াটাকে সংক্ষিপ্ত করেছে, দেখেন এখানে খাড়া জবর দিছে। এখন আমি যদি এখানে খাড়া জবর দিই তাহলে কি আমার এই আলিফের আর দরকার আছে? জি না দরকার নাই, সংক্ষিপ্ত রূপ। তখন এখন আমি ইয়াটাকে এর সাথে যুক্ত করে দিলাম, তাহলে আমার তো এই আলিফের দরকার নাই। বুঝতে পেরেছেন এবার? জি জি আসলে এখানে ওই রকমই ছিল, যার জন্য এখানে খাড়া জবর দেওয়ার কারণে আলিফ মাত্রাকে বাদ দিয়ে দিয়েছে। মূলত ছিল ইয়া, এভাবে ছিল। এই ইয়া মানে হচ্ছে হে। আর আইয়ুহা এটা একটা গ্রামারের জন্য আসে আরবিতে। আইয়ুহার কোনো নির্দিষ্ট অর্থ নাই, ইয়ার অর্থ আছে, আইয়ুহার অর্থ নেই। তাহলে ইয়া আলিফ মাদকে সংক্ষিপ্ত করেছে কি দিয়ে? খাড়া জবর দিয়ে। খাড়া আর জবর। এই জন্য ইয়াটাকে পরবর্তী হামজার সাথে যুক্ত করে দিয়েছে লেখার ক্ষেত্রে, কিন্তু আসলে মূলত এটা হামজাটা Detach. ইয়ার সাথে যুক্ত না, এটা ডিটাচ, এটা অ্যাটাচ না। বুঝতে পেরেছেন বুঝতে এটা? পেরেছি। জি জি। জি জি ধন্যবাদ। যাক, আপনি প্রশ্ন করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা জি আর কারো কোনো স্বাগত। প্রশ্ন আছে? আর আপনারা যারা আসেন তারা একটু রেগুলার আসবেন। আগামী মঙ্গলবার আমাদের আবার ক্লাস আছে ইনশাল্লাহ, একই টাইমে। আমাদের 2 দিন ক্লাস হয় সপ্তাহে, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 9টা 25 মিনিট দেয়া, কিন্তু আমরা একটু 5 মিনিট দেরি করে শুরু করি যাতে সবাই আসতে পারে আর কি। আমরা এখন চলে যাব, দেখি একটি সূরা পড়বো। সূরা ফাতিহা আমরা